বাংলাদেশ ও জাপান এই দুটি দেশই প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। বড় বড় দুর্যোগ মোকাবেলায় জাপানের জনগণের অনেক অভিজ্ঞতা ও সাফল্য রয়েছে। এ কারণেই জাপান প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশের মানুষের সাথে এই যৌথ উদ্যোগ নিয়েছে। কি খবর সবার? আজকের দিনটা খুব সুন্দর, তাই না? আমার মনে হয় এরকম সুন্দর একটা দিনে নতুন নতুন অনেক কিছু শেখা যেতে পারে। আমি মেঘদূত, আমি তোমাদের সবাইকে আবহাওয়া ও জলবায়ু নিয়ে অনেক কিছু শেখাবো। আমাদের প্রতিদিনকার জীবনযাপনের সাথে আবহাওয়া ও জলবায়ু অনেক ঘনিষ্ঠভাবে জড়িত, কিন্তু এই আবহাওয়া কখনো কখনো খুব বিরূপ হয়ে ওঠে, আর এর ফলে শুরু হয় প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কিন্তু খুবই বিপজ্জনক। এটি আমাদের ঘরবাড়ি, ফসলকে ধ্বংস করে, এমনকি এতে প্রায়ই মানুষও মারা যায়। তাই আমাদের সবার জানা উচিত কিভাবে একে মোকাবেলা করা যেতে পারে আর এর ঝুঁকি কমানো যায়। কিন্তু এগুলো আমরা কিভাবে শিখব? আহা, একদম ঠিক সময়ে। এই যে স্কুলটা দেখছো না, আজকে নাকি সেখানে বাচ্চারা প্রাকৃতিক দুর্যোগ আর এর প্রতিরোধের উপায় সম্পর্কে জানবে। চলো আমরাও দেখে আসি ওরা কি শিখছে। ওদের সাথে সাথে আমরাও কিছু জিনিস শিখতে পারি, কি বলো? চলো চলো। কেমন আছো সবাই? আজকের দিনটা খুব চমৎকার না? প্রতিদিন এরকম আবহাওয়া থাকলে তো খুব ভালোই হতো, কিন্তু সব দিন তো আর একরকম যায় না। কোনো কোনো দিন বেশ খারাপ যায়। ইদানিং আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই আছে। শুধু আমাদের দেশেই না, সারা বিশ্বে এটা হচ্ছে। তাই আমি ঠিক করেছি এখন থেকে কিভাবে প্রাকৃতিক দুর্যোগ হয় এবং এ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে সম্বন্ধে আমরা জানব। আচ্ছা, তোমরা কি কেউ আমাদের দেশের কয়েকটা প্রাকৃতিক দুর্যোগের নাম বলতে পারবে? হ্যাঁ বাদল, বলো তো দেখি প্রাকৃতিক দুর্যোগের কিছু উদাহরণ। স্যার, বন্যা, ঘূর্ণিঝড় আর কালবৈশাখী। চমৎকার। আর কেউ? হ্যাঁ শিলা, তুমি বলো আর কি কি দুর্যোগের নাম জানো? স্যার, খরা, ভূমিকম্প আর সুনামি। একদম ঠিক। তিমুল, কি ব্যাপার, কি করছো তুমি? দেখো তিমুল, তোমার কিন্তু ক্লাসে মনোযোগী হওয়া উচিত, কারণ এখন আমরা যা শিখবো তা দুর্যোগের সময় হয়তো তোমার জীবনও বাঁচাতে পারে। যাক, দুর্যোগের কথায় ফেরত আসি। আমরা এখন পর্যন্ত কালবৈশাখী, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, ভূমিকম্প এবং সুনামি এর নাম জানলাম। এছাড়া কখনো কখনো জলবায়ুর পরিবর্তনও দুর্যোগের কারণ হয়ে দাঁড়ায়। এখন আমরা এই প্রাকৃতিক দুর্যোগগুলো সম্পর্কে জানব। দেখলে,
প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে অনেক কিছু জানার আছে। চলো আমরা শিলা, বাদল আর তাদের বন্ধুদের সাথে এ সম্পর্কে জানি। আমরা যত বেশি জানবো এবং শিখবো, তত বেশি ঝুঁকিমুক্ত থাকতে পারবো। ঠিক আছে, আবার দেখা হবে তাহলে। কি খবর? জানো, মনে হয় মজার একটা খবর আছে। আমি একটু আগে স্যারের হাতে একটা নোটিশ দেখলাম। কি হতে পারে ওটা? চলো তো দেখে আসি। দেখো দেখো কি মজা, আমরা পিকনিকে যাব। কি, আমরা আবার জানুয়ারি মাসে পিকনিকে যাব এই শীতের মধ্যে? তো আমার শীতকাল একদম ভালো লাগে না। জুন মাসে গেলে ক্ষতি কি? তখন গরমও থাকে আর আমার জন্মদিনের মাস। জুন মাস? জুন মাস কি করে হয়? তখন তো বৃষ্টি বন্যা লেগেই থাকে। তোমাকে কে বললো জুন মাসে বৃষ্টি বন্যা লেগে থাকে? নাও তো হতে পারে। এটা হতেই পারে। সবাই জানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি বন্যা হয়। এটা তোমারও জানা উচিত ছিল। থামো তো, পিকনিক জানুয়ারিতে করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তার চেয়ে বরং আমরা স্যারকেই জিজ্ঞেস করি। স্যারই ভালো বলতে পারবেন কেন আমরা জানুয়ারিতে পিকনিকে যাচ্ছি। চলো আমরা স্যারকেই গিয়ে জিজ্ঞেস করি। কি খবর তোমাদের? আমি শুনলাম পিকনিক কখন হবে সেটা নিয়ে তোমরা নাকি ঝগড়া করছিলে। আচ্ছা স্যার, কেন আমরা সবসময় জানুয়ারিতেই পিকনিক করি? জানুয়ারিতে পিকনিক করার কারণ তো একটা আছেই। এটা কিছুটা জলবায়ুর সাথে সম্পর্কিত। চলো আমরা আজকে জলবায়ু নিয়েই ক্লাস করি, তারপরে আমরা ঠিক করব পিকনিকের জন্য সবচেয়ে ভালো সময় কোনটা। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার। বুঝলে, জলবায়ু সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জীবনযাপনের সাথে এটা ঘনিষ্ঠভাবে জড়িত। আমাদের ভৌগোলিক অবস্থা কেমন হবে, কীরকম ফসল ফলানো যাবে, কীরকম পশু পাখি পালন করা যায়, কিভাবে বাড়ি বানানো হয়, আমরা কীরকম জামা কাপড় পরবো, বা আমরা দেখতে কীরকম হব, সব কিছুর সাথে জলবায়ু জড়িত। আমাদের দেশের জলবায়ু মূলত মৌসুমি বায়ু নামক বায়ুপ্রবাহের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই বায়ু 1000 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের দেশে আসে আর সাথে করে নিয়ে আসে এর আবহাওয়ার বৈশিষ্ট্য। এখানে দেখো, এশিয়া মহাদেশের উত্তর পূর্ব দিকের মৌসুমি বায়ু আমাদের দেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ঠান্ডা ও শুষ্ক বাতাস নিয়ে আসে, আর অন্যদিকে জুন থেকে সেপ্টেম্বর মাসে উত্তর ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখানে নিয়ে আসে গরম আর আর্দ্র আবহাওয়া। এছাড়া এর মাঝে মার্চ থেকে মে মাসে ভয়াবহ বজ্রঝড় হয়, যাকে স্থানীয়ভাবে কালবৈশাখী বলা হয়। আর এপ্রিল থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের সময় শুরু হয়। তো তিমুল, কি মনে হয়, এগুলো কি পিকনিকের জন্য ভালো সময়? স্যার, আমি তো প্রত্যেক বছরই জুন মাসে জন্মদিন করি, আমার তো কোনো সমস্যা হয় না, তাহলে পিকনিক করতে সমস্যা করি? আচ্ছা, তুমি জন্মদিনের অনুষ্ঠান যে কোনো জায়গায় করতে পারো, কিন্তু পিকনিক আমরা বাইরে করি, সে কারণে খুব ভালো একটা সময় দেখে পিকনিক করতে হয়। এই চার্টটা দেখে বলো তো, কোন মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়? এ কি, জুন থেকে সেপ্টেম্বর তো দেখি সবচেয়ে বেশি বৃষ্টি হয়। পিকনিকের জন্য তাহলে এটা তো খুবই খারাপ সময়। একদম ঠিক বলেছো বাদল। আর এপ্রিল থেকে মে আর অক্টোবর থেকে নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের সময় শুরু হয়। তাছাড়াও মার্চ থেকে মে মাসে ভয়াবহ বজ্রঝড় বা কালবৈশাখী হয়। তাহলে কি মনে হয়, পিকনিকের জন্য জানুয়ারি মাসটাই ভালো না? কিন্তু আমার তো মনে হয় জানুয়ারি মাসে অনেক দুর্যোগ হয়। তিমুল, আসলে তুমি ঠিকই বলেছো। এই মাসগুলোতে শৈত্যপ্রবাহ আর কুয়াশা হয়, কিন্তু অন্যান্য মাসগুলোর তুলনায় পিকনিকের জন্য এটা ভালো সময়। আর চার্টের দিকে তাকালেও দেখতে পাবে এ সময় তাপমাত্রাও খুব আরামদায়ক থাকে। তো তিমুল, এখন বলো তো পিকনিক কখন হলে ভালো হয়?
মনে হয় তো এই মাসগুলোতেই যখন দুর্যোগ টুর্যোগ কম হয়। মানে তুমি বুঝাতে যাচ্ছ ডিসেম্বর আর ফেব্রুয়ারির মধ্যে, তাই তো? সেজন্যই আমরা জানুয়ারি মাস বেছে নিয়েছিলাম, ভালো আবহাওয়ার জন্য। বুঝলে তোমরা, এরপর থেকে যখন কোনো কিছু পরিকল্পনা করবে তখন আজকে ক্লাসে যা শিখেছো সেটা মনে রাখবে। এখানে দুর্যোগ ক্যালেন্ডারটা দেখছো না, এটাও কিন্তু তোমাদেরকে অনেক সাহায্য করবে। আজকে তাহলে এ পর্যন্তই থাক। আশা করি তোমরা পিকনিকে অনেক মজা করবে। দেখা হবে তাহলে। বাহ, আজকে তো আমরা জলবায়ু নিয়ে অনেক কিছু শিখে ফেললাম। আর তোমরা সবাইও নিশ্চয়ই অনেক মনোযোগ দিয়ে সবকিছু দেখেছো। এবার তাহলে যাই, পরে আবার দেখা হবে। এ কি দেখেছো? মনে তো হচ্ছে আজকের আবহাওয়া খুব খারাপ যাবে। সব দিক থেকে কেমন কালো মেঘ এসে জড়ো হচ্ছে। কে জানে স্কুলের বাচ্চারা আজকের আবহাওয়ার পূর্বাভাস জেনে এসেছে কিনা। চলো তো দেখে আসি ওরা প্রস্তুত হয়ে এসেছে কিনা। দেখো, শিলা তো দেখছি প্রস্তুত হয়েই এসেছে। ও নিশ্চয়ই আজকের আবহাওয়ার পূর্বাভাস শুনেই এসেছে। বাহ, দেখো বাদলও দেখছি তৈরি হয়েই এসেছে। হায় হায়, এ কি, একজন দেখছি একদমই প্রস্তুত না। তিমু তো দেখছি আজকের আবহাওয়ার পূর্বাভাস একদম শুনে আসেনি। আমাদের জীবনযাপনের জন্য আবহাওয়ার পূর্বাভাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার তো মনে হয় আজকে ওরা ক্লাসে এটা নিয়েই কথা বলবে। চলো না আমরা দেখে আসি ওরা কি নিয়ে কথা বলছে। তিমুল, এ কি অবস্থা তোমার? তুমি ছাতা নিয়ে আসোনি কেন? আজকের আবহাওয়ার পূর্বাভাস শোনোনি? পৌরভাস, এইটা আবার কি? বুঝেছি। আসলে আজকেই আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কিছু শেখানো দরকার তোমাদের। প্রজেক্টরটা দেখছো না? সবাইকে এটা দিয়ে যে ছবিগুলো দেখাবো সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। সবাই তৈরি তো? আবহাওয়ার পূর্বাভাস বলতে বোঝায় আগামী দিন, আগামী সপ্তাহ কিংবা আগামী মৌসুমে আবহাওয়া কীরকম হতে পারে সেটা অনুমান করা। এটা আমাদেরকে আগে থেকেই আবহাওয়া সম্পর্কে সচেতন করে, আর তার ফলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ছাতা আনা দরকার কিনা। কৃষকরা সিদ্ধান্ত নিতে পারে কখন ফসলে সেচ দেওয়া দরকার, আর জেলেরা বুঝতে পারে যে নৌকা চালানো নিরাপদ নাকি নিরাপদ না। পূর্বাভাস, এটা কোথায় পাওয়া যায়? আমি তো জীবনেও দেখিনি। তিমুল, আমরা অনেকভাবে আবহাওয়ার পূর্বাভাস পেতে পারি। প্রতিদিন আমরা এটা রেডিও থেকেও শুনতে পারি, টেলিভিশনেও দেখতে পারি, অথবা খবরের কাগজ বা ইন্টারনেট থেকেও দেখে নিতে পারি। আচ্ছা স্যার, আবহাওয়ার পূর্বাভাস কারা তৈরি করে? ভালো প্রশ্ন করেছো। বাংলাদেশে আবহাওয়ার পূর্বাভাস তৈরি করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা বিএমডি। বিএমডি যে শুধু প্রতিদিনের পূর্বাভাস তৈরি করে তা কিন্তু না, তারা ভয়ানক সব দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় বা বজ্রবৃষ্টি সম্বন্ধে আমাদেরকে আগে থেকে সতর্ক করে। আর বিএমডিতে আবহাওয়া নিয়ে যে বিশেষজ্ঞরা কাজ করেন তাদেরকে বলা হয় আবহাওয়া বিশেষজ্ঞ। এই আবহাওয়া বিশেষজ্ঞরাই আবহাওয়ার পূর্বাভাস তৈরি করেন। এরা সবাই পরের দিন আবহাওয়া কিভাবে জানতে পারে? এরা জাদু জানে নাকি? না না, তা হবে কেন? আবহাওয়ার পূর্বাভাস তৈরির বিভিন্ন ধাপ আছে। ভবিষ্যতের আবহাওয়া জানার জন্য আগে বর্তমানের আবহাওয়ার অবস্থা জানতে হয়।
এ কারণে আবহাওয়া বিশেষজ্ঞরা প্রতিদিনের তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এবং আরও অনেক আবহাওয়ার উপাদান মাটি থেকে আকাশ পর্যন্ত পর্যবেক্ষণ করেন। কিন্তু তারা আকাশের এত উপরে আবহাওয়া কিভাবে বুঝতে পারেন? আমার মনে হয় ওরা রকেট টকেটে করে উপরে যায়। সেটা না, আবহাওয়া বিশেষজ্ঞরা আবহাওয়া বেলুন দিয়ে আকাশের অবস্থা পর্যবেক্ষণ করেন। এটা দিয়ে বাতাসের তাপমাত্রা, বায়ু প্রবাহ, আর্দ্রতা এসব মাপা যায়। তাছাড়া আকাশ পর্যবেক্ষণে আরেকটা খুবই ভালো যন্ত্র হলো রাডার। রাডার দিয়ে কয়েকশো কিলোমিটার পর্যন্ত মেঘের সৃষ্টি ও গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। এছাড়াও আবহাওয়া বিশেষজ্ঞরা মহাশূন্যে স্যাটেলাইটও ব্যবহার করেন। বোকা নাকি এরা? আবার দেখার জন্য অত উপরে যাওয়ার দরকার কি? আমি তো নিচে থেকে সবকিছু দেখতে পাই। ব্যাপারটা তা না তিমুর, অনেক বড় এলাকার আবহাওয়ার অবস্থা জানার জন্য এটা বেশ উপর থেকে দেখতে হয়। কারণ কখনো কখনো দেখা যায় আমাদের দেশের উত্তর পশ্চিমে ভারত থেকে কালবৈশাখী ঝড়ের মেঘগুলো উড়ে আসে, কিংবা হাজার হাজার কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আঘাত হানে। সেজন্যই অনেক দূরের আবহাওয়া না জেনে সঠিকভাবে কখনোই আবহাওয়ার পূর্বাভাস করা যায় না। কারণ আকাশের তো কোনো ভৌগোলিক সীমারেখা নেই, তাই আবহাওয়ার যাতায়াত করতে কোনো পাসপোর্টও লাগে না। কিন্তু আমরা এত দূরের আবহাওয়া কিভাবে জানবো? ভালো প্রশ্ন বাদল। আগেই বলেছি, জানার একটা উপায় স্যাটেলাইট, যা মহাশূন্যে ঘুরে ঘুরে বিস্তৃত এলাকার ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি আর মেঘের অবস্থা পর্যবেক্ষণ করে। আরেকটা উপায় হলো তথ্য আদান প্রদান। প্রত্যেকটা দেশই অন্য দেশকে তাদের আবহাওয়া পর্যবেক্ষণের তথ্য দিয়ে আবহাওয়ার পূর্বাভাস তৈরি করতে সাহায্য করে। আচ্ছা স্যার, এরপরে এইসব তথ্য দিয়ে কি করা হয়? এরপরে এই তথ্যগুলো দিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা আবহাওয়া সংশ্লিষ্ট নানা চার্ট তৈরি করেন। আবহাওয়া বিশেষজ্ঞরা এই চার্ট এবং তথ্য শক্তিশালী কম্পিউটার দিয়ে বিশ্লেষণ করে তারা আবহাওয়ার পূর্বাভাস তৈরি করেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আবহাওয়া পূর্বাভাস জানার জন্য আমার প্রতিদিন বিএমডিতে যেতে হবে? আরে না তিমুল, আগেই তো বলেছি অনেকভাবে আবহাওয়ার পূর্বাভাস জানা যায়। কারণ পূর্বাভাস তৈরি করার পর বিএমডি এগুলো প্রচারের ব্যবস্থা করে। অর্থাৎ মানুষকে জানানোর জন্য এগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন রেডিও, টিভি, ইন্টারনেট ও বিভিন্ন খবরের কাগজে পাঠানো হয়, যাতে আমরা যে কোনো জায়গা থেকে যখন খুশি আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। বাহ, বিএমডি তো আমাদের জন্য দেখি অনেক কিছুই করছে। ঠিকই বলেছো বাদল, আমাদের জন্য তারা দিনরাত 24 ঘন্টা কাজ করছেন। এই চার্টটা দেখছো না? আবহাওয়া বিশেষজ্ঞরা প্রতিদিন ভিন্ন ভিন্ন ক্ষেত্রের জন্য আলাদা পূর্বাভাস নির্দিষ্ট সময়ে তৈরি করেন। তাছাড়া তারা খারাপ আবহাওয়ার জন্য আমাদের সতর্কও করে দেন, যাতে আমরা নিরাপদে থাকতে পারি। আজকের মতো ক্লাস তাহলে এই পর্যন্তই থাকুক। আশা করি তোমরা আজকে থেকে নিয়মিত আবহাওয়া পূর্বাভাস শুনবে আর সেই অনুযায়ী প্রস্তুত থাকবে। কি ঠিক কি না তিমুল? এই কি তিমুল, আবার কি করছো? স্যার, আমি আবার ভিজতে চাই না, তাই না ভেজার জন্য এই ব্যবস্থা করছি। তিমুল, তুমি যদি আজকের পূর্বাভাস শুনতে তাহলে কিন্তু তুমি ঠিকই জানতে যে আজকে বিকালে অনেক সুন্দর রোদ ওঠার কথা। দেখলে তো, আমাদের সবার উচিত প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস শোনা। এটা যে শুধু আমাদের নিরাপদ রাখে তাই নয়, তার সাথে সাথে নানা কাজের প্রস্তুতিতেও সহযোগিতা করে। যাই তাহলে, ভালো থেকো সবাই। দেখেছো কি হচ্ছে? তোমাদের কোনো ধারণা আছে এটা কি? এটা একটা কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি হচ্ছে। ব্যাপারটা ভালো না। কিউমুলোনিম্বাস হলো বজ্রমেঘ, যে কোনো সময় ঝড় আসতে পারে। আমি বরং যে দেখে আসি স্কুলের সবাই নিরাপদ আছে কিনা।
বাচ্চারা তাড়াতাড়ি ভিতরে চলে আসো, বাইরে ঝড় আসবে। এখন বাইরে থাকলে বিপদ হতে পারে। টিচার, টিমুল তো এখনো বাইরে আম গাছের ওখানে। টিমুল, তাড়াতাড়ি গাছ থেকে সরে আসো, দৌড়াও, এখনই বিজলি চমকাবে, দৌড়। ওহ, বাঁচা গেল। স্যার, আপনি কি করে জানলেন যে ঝড় আসছে? যখন ঠান্ডা ঝোড়ো হওয়ার সাথে সাথে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যায়, তখনই বুঝতে হবে ঝড় আসছে। হ্যাঁ, হঠাৎ করে সব কেমন জানি কালো হয়ে গেল। বজ্রবৃষ্টি হঠাৎ করেই হয়। বজ্রবৃষ্টি নিয়ে আসে বজ্রমেঘ, যাকে আবহাওয়াবিদরা বলে কিউমুলোনিম্বাস। হ্যাঁ, কি মেঘ? হ্যাঁ তিমুল, এখানে দেখো, কিউমুলোনিম্বাস। এর জন্যই ভারী বৃষ্টি, বজ্রপাত, শিলা, দমকা হওয়া, এমনকি টর্নেডোও হতে পারে। ও, কি বিশাল মেঘগুলো! এজন্যই সব এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব তাড়াতাড়ি বড় হয়, 30 থেকে 60 মিনিটের মধ্যে। আচ্ছা স্যার, বছরের এই সময় কি ঝড় হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার? হ্যাঁ বাদল, এখন এপ্রিল মাস চলছে। বজ্রবৃষ্টি, যাকে আমরা কালবৈশাখী বলি, সেটা সাধারণত মার্চ থেকে মে মাসে হয়। আবার আসছে। আমি বজ্রপাতের সাউন্ড ভাল লাগে না, আমি ভয় পাই। একটু শান্ত হও তিমুল, বজ্রপাতের শব্দে তোমার ভয় পাওয়া উচিত না। বিজলি চমকে যাওয়ার পরে তুমি শব্দটা শুনতে পাচ্ছ। বিজলি আমাদেরকে ঝড়ের দূরত্ব জানতেও সাহায্য করে। সত্যি স্যার? কিভাবে? তুমি কোথাও বিজলি চমকাতে দেখলে গোনা শুরু করবে এর ঠিক কতক্ষণ পরে শব্দটা শুনতে পেলে। এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে কিলোমিটারে দূরত্ব পেয়ে যাবে। গোনা সময়টা যত কমে আসবে, বজ্রমেঘ তত কাছাকাছি চলে আসবে। এক, 2, 3, 4, 5, 6। 6 সেকেন্ডকে 3 দিয়ে ভাগ দিলে হয় 2। ও, তার মানে ঝড়টা আমাদের থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। কি বিপদ! ঝড়টা এত কাছে চলে এসেছে। কোনো সমস্যা নেই, তোমরা যতক্ষণ স্কুলের ভিতরে আছো ততক্ষণ তোমরা ঝড় কিংবা বজ্রপাত থেকে নিরাপদে থাকবে। কিন্তু আমরা যদি বাইরে থাকতাম আর তখন বজ্রপাত হতো, তাহলে আমরা কি করতাম? বজ্রপাত হলে কি করতে হয় এ ব্যাপারে এখানে লেখা আছে, এসো আমরা দেখে নিই। যদি তোমরা বাইরে থাকো তাহলে অবশ্যই দৌড়ে কোথাও আশ্রয় নিবে, কিন্তু কোথাও যদি যেতে না পারো তাহলে উঁচু জায়গা থেকে দূরে থাকবে, আর যতটুকু পারো নিচু হয়ে অল্প মাটিতে বসবে, তবে কখনোই মাটিতে শুয়ে পড়বে না। স্যার, যখন বজ্রপাত হচ্ছিল তখন চিৎকার দিয়ে আম গাছের নিচে সরে আসতে বললাম কেন? আম গাছের নিচে লুকাতে তো পারতাম। তিমুল, আজকে তোমার কপাল অনেক ভালো, তুমি বিজলি চমকানোর আগে একদম সময় মতো আম গাছ থেকে দূরে চলে আসতে পেরেছো। সাধারণত বিচ্ছিন্ন লম্বা কোনো জিনিস, যেমন বড় গাছ অথবা ইলেকট্রিক পোলে বিজলি আঘাত হানে, এগুলো কাছাকাছি থাকলে তোমার উপরেও বিজলি পড়তে পারে। তাই এরকম সময় এগুলো থেকে অন্তত 4 মিটার দূরে থাকার চেষ্টা করবে। শিলা? জি স্যার, আমাকে ডাকলেন? না না, তুমি না শিলা, মানে শিলা বৃষ্টি শুরু হয়েছে, দেখো। বরফ বরফ, আমি বরফ খাবো, চলো যাই বরফ খাই। থামো, তুমি কি করছো তিমুল? শিলা খুবই বিপজ্জনক, এটা তোমাকে আহত করতে পারে। তুমি জানো 2 সেন্টিমিটারের একটা শিলা তোমাকে 60 কিলোমিটার বেগে আঘাত করতে পারে, আর 5 সেন্টিমিটারের শিলা হলে সেটা 120 কিলোমিটার বেগে পড়তে পারে। তুমি বাইরে থাকলে তোমাকে কঠিন একটা বরফ আঘাত করতে পারতো। তোমরা কি জানো 1986 সালের এপ্রিল মাসে গোপালগঞ্জে 1 কেজি ওজনের শিলা পড়েছিল। এরকম একটা জিনিস খুব সহজেই একটা মানুষকে মেরে ফেলতে পারে। তাই শিলাবৃষ্টির সময় কখনোই বাইরে যাবে না, ঠিক আছে? ওইটা বই কি? দেখে তো মনে হচ্ছে আইসক্রিম। হায় হায়, টর্নেডো আসছে, তাড়াতাড়ি জানলা থেকে সরে যাও তোমরা। হাত দিয়ে মুখ আর কাঠ থেকে ডেস্কের নিচে চলে যাও, তাড়াতাড়ি। বাচ্চারা ডেস্কের নিচেই থাকো আর হাত দিয়ে মাথাটা ঢেকে রাখো, মাত্র কারেন্ট চলে গেল।
ঝড় না থামা পর্যন্ত আমরা এভাবেই অপেক্ষা করব। সবাই ঠিক আছো তো? এ কি, তিমুল কোথায়? তিমুল, তুমি ডেস্কের নিচে যাওনি কেন? ভাগ্য ভালো যে তোমার তেমন কিছু হয়নি, কত বড় বিপদ ঘটতে পারত। বুঝলে তোমরা, এরপরে যখন বজ্রবৃষ্টি হবে তখন তাড়াতাড়ি চিন্তা করে কোথাও আশ্রয় নিবে। আজকে যা যা শিখেছো তা সব সময় মনে রাখবে, কারণ এটা তোমার জীবন বাঁচাতে পারে। ঠিক আছে? কি ভয়াবহ অবস্থা! বজ্রঝড় কত ভয়ঙ্কর আর ক্ষতিকর দেখেছো? ভাগ্যিস টিচার খুব তাড়াতাড়ি সবাইকে নিরাপদ থাকার উপায় বলে দিয়েছিল। আমি আশা করব আজকে তো তোমরা ভালোভাবেই জেনে নিয়েছো যে বজ্রঝড় শিলা, বিজলি, টর্নেডো সহ কত বিপদ আনতে পারে। ভালো থেকো আর নিরাপদে থেকো। যাই। উফ, কি গরম একটা দিন। আশপাশটা কেমন শুকনো লাগছে, সব কিছুই যেন পানি যাচ্ছে। আমি ভাবছি এমন কেন হচ্ছে। আশা করি টিচার আর ক্লাসের বাচ্চারা ভালোই আছে। ওই দেখো, বাদল বাসে করে কোথায় যেন যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আজকের দিনটা কি প্রচণ্ড গরম। ঠিকই বাদল, সব কিছু কেমন শুকনা। হ্যাঁ স্যার, কিছুদিন আগে আমি বাসে করে আসছিলাম, তখন একটা মরমরা খামার দেখলাম যে মাটিতে ফাটল ধরা আর গাছগুলোও শুকানো। আর একটা চাষিকেও দেখলাম খুব কষ্টে আছে। কি হয়? ক্লাস শুরু করার সময় হয়েছে, চলো ভিতরে যাই। তারপর আমি তোমাদেরকে বলবো কেন গাছপালা শুকিয়ে যাচ্ছে আর মাটি ফেটে যাচ্ছে। চলো। কি খবর? তোমরা হয়তোবা এই কয়দিন অনেক শুকনা গাছ আর ফাটল ধরা মাটি দেখতে পাবে। আর আমি জানি প্রচণ্ড এই গরমে তোমাদের সবার অসহ্য লাগছে, আর সেজন্যই আমরা এই সম্পর্কে আজকে জানবো। আমরা বেশ কদিন ধরে গরম আর শুষ্ক আবহাওয়া অনুভব করছি একটা অবস্থার কারণে, যাকে বলা হয় খরা। প্রতি বছরই বিশ্বের বেশ কিছু দেশ খরার সম্মুখীন হয়। খরা তখনই হয় যখন বহু সময় ধরে কোনো বৃষ্টি হয় না, ফলে মাটি শুকিয়ে যায়, কুয়া শুকিয়ে যায়, ভূগর্ভস্থ পানি কমে যায়, আর যে কারণে ফসল শুকিয়ে যায়, ফলে গবাদি পশুর খাদ্যে টান পড়ে। যেহেতু পানি আর খাবারের পরিমাণ কমে যায়, তাই মানুষ আর গবাদি পশু প্রচণ্ড কষ্টে থাকে। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড় আর বন্যাপ্রবণ দেশ, কিন্তু খরার ক্ষয়ক্ষতি ঘূর্ণিঝড় বা বন্যা থেকে অনেক অনেক বেশি হতে পারে। বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, খরা তো তাহলে আমাদের সবারই ক্ষতি করতে পারে। ঠিক বলেছ বাদল, বাংলাদেশের একটা বড় অংশ খরায় আক্রান্ত হতে পারে। বাংলাদেশের পশ্চিম, বিশেষ করে উত্তর পশ্চিম দিকে প্রায়ই খরা হয়ে থাকে। এত বন্যার বৃষ্টির দেশে খরা প্রায় কিভাবে হয়? ভালো জিনিস বলেছ, কিন্তু এই চার্টের দিকে তাকিয়ে দেখলে তুমি বুঝতে পারবে কেন আমাদের দেশে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও খরা হয়। বাংলাদেশের পানি বা পানি প্রবাহজনিত জলবায়ুর অবস্থা এমনই যে বর্ষা মৌসুমে আমরা অতিরিক্ত পানি পাই, অথচ শীতকালে পানিই থাকে না। এই কারণে খরার সৃষ্টি হয়। আমাদের ঋতুগুলো যেভাবে একের পর এক আসে, তাও খরার একটা কারণ। আমাদের দেশে শীতকালে সারা বছরের মাত্র 2% বৃষ্টিপাত হয়, আর বেশিরভাগ বৃষ্টি বর্ষাকালেই সীমাবদ্ধ থাকে। পানি পাওয়া কোনো ব্যাপার নাকি? আমরা তো মাটির নিচ থেকে যত ইচ্ছা ততই পানি পাই। না তিমুল, খরার প্রকোপ কমাতে হলে আমাদেরকে পরিবেশ বাঁচাতে হবে।
আর তার একটা উপায় হলো ভূগর্ভস্থ পানি সংরক্ষণ। আমরা যদি ইচ্ছামতো এই পানি খরার সময় ব্যবহার করি তাহলে আমরা পরিবেশের খুব ক্ষতি করব। কালকে আমরা একটা খামারে যাব। ওই খামারে আমরা রহিম চাষির সাথে দেখা করব। উনি আমাদের কিছু উপকারী পন্থার কথা বলবেন যা কিনা আমাদের খরার সময় সাহায্য করবে। সবাই শোনো, ইনি রহিম ভাই, ইনি এই খামারের মালিক। আর তোমরা নিশ্চয়ই দেখছো, যদিও এখন খরার সময়, তারপরেও রহিম ভাইয়ের খামার কিন্তু অন্য খামারগুলোর চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। মাঝে মাঝে ফেব্রুয়ারি মাস থেকে আমরা খরা দেখতে পাই, যা জুন মাস পর্যন্ত চলে। ভাগ্য ভালো আমার খামারের অবস্থা খরার মধ্যেও ভালো। এর কারণ আমরা কিছু নির্দিষ্ট পন্থা মাইনা চলি, যা আমাদের খরার ক্ষতি থেকে রক্ষা করে। এই পদ্ধতি অবলম্বন করে কি আমরা খরা এড়াতে পারি? না, তা করা যায় না। আসলে দেখো, আমাদের ঋতুর উপর তো আমাদের কোনো হাত নাই। খরা তো হবেই, কিন্তু খরার সময় ভালোভাবে থাকার উপায় আছে আমাদের। আমি যেমন খরার সময় ফসল বোনার ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কৃষি আবহাওয়ার বুলেটিন দেইখানেই। এই বুলেটিন আমারে অনেক সাহায্য করে। খরা মোকাবেলার কিছু উপায় হলো পরিবেশ, চাষাবাদ, খবর আর সেচ ব্যবস্থা। আমি যখন তোমাদের উপায়গুলো দেখাবো তখন তোমরা দেখবা যে এই খামারে আমরা এই নিয়মগুলো মাইনা চলছি। চারিদিকে তাকায় দেখো তো, কি দেখো? খরা মোকাবেলায় সবচেয়ে প্রয়োজনীয় যে কাজটা আমরা করতে পারি তা হইল পরিবেশের যত্ন নেয়া। সেই জন্য সবচেয়ে প্রথমে বন উজাড় করা বন্ধ করতে হবে, বা গাছ কাটা বন্ধ করতে হবে, আর গাছ রোপণ করা শুরু করতে হবে। পরিবেশকে সাহায্য করার আরেকটা উপায় হলো এলাকা ভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করা। ওই যে ওইখানের ঘরটা দেখো, ওই জায়গায় আমাদের খামারের জৈব পচনশীল যত আবর্জনা থেকে গ্যাস তৈরি হয়। আমরা এই গ্যাস জ্বালানি হিসেবে এই খামারে কাজে লাগাই। বাচ্চারা, তোমরা কি বুঝতে পারছো বায়োগ্যাস ব্যবহারের সুবিধা কি, আর এতে কিভাবে পরিবেশ উপকৃত হয়? আমার মনে হয় এই উপায় আমরা গাছ না কেটেই যা জ্বালানি দরকার তা পেতে পারি। একদম ঠিক বাদল। বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিদিনকার আবর্জনাকে গ্যাসে রূপান্তরিত করে, যা কিনা আমরা রান্না বা অন্য কাজেও ব্যবহার করতে পারি। ফলে আমাদের আর গাছ কাটার প্রয়োজন হয় না। চারদিকে তাকায় দেখো আমার খামারে কিভাবে গাছ লাগানো হয়েছে। দেখবা কিরকম বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে এইখানে। এটা কেন করা হয়? কি হয় এতে? কারণ আমরা যদি বিভিন্ন প্রজাতির ফসল লাগাই তাহলে খামারের সব ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। যদি শুধু এক প্রজাতির ফসল লাগাই তাইলে খরার সময় সব একসাথে মইরা যাইতে পারে। এছাড়া খরার সময় আমাদের খরা সহনীয় আর স্বল্পমেয়াদী বিভিন্ন ফসল বাসার আঙিনায় লাগানো উচিত। চাষিরা কিভাবে জানবে যে খরা হতে পারে? এই যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া এই কৃষি বুলেটিন থেকে এটা জানা সম্ভব। এইটাতে যথেষ্ট তথ্য আছে যা থেকে বোঝা যায় যে খরা হইতে পারে কিনা। রহিম ভাই, আপনি ওদের আপনার সেচ ব্যবস্থা সম্বন্ধেও কিছু বলেন। ওটা তো আপনাকে খরার সময় সাহায্য করেছে, তাই না? ও হ্যাঁ, এই খামারে খুব ভালোভাবে বৃষ্টির সম্ভাবনা অনুযায়ী সেচ ব্যবস্থা, সার বা কীটনাশক দেবার ব্যবস্থা আছে। ওই যে ওই জায়গায় দেখো আমরা একটা ছোট্ট পুকুর করছি বৃষ্টির পানি জমাবার জন্য। আমরা ওই পুকুর থেকে আবার খামারের সব দিকে খাল কাটছি। দেখছ খালে কি সুন্দর পানি বইতাছে। এইটা আমাদের ফসলের জন্য পানির যোগান দেয়। এইভাবেই আমরা বৃষ্টির পানি জমিন থেকেই পাইতে পারি, আর তার ফলে জমিনের নিচের পানি ভবিষ্যতের জন্য আমরা রক্ষা করতে পারি। বাহ, ওখানে মাছও আছে। মাছ? কই কই? আমরা ওই পুকুরে মাছের চাষও করি, তাতে আমাদের জমির আরও ভালো ব্যবহার হয়। এখানে বেড়াতে এসে ভালো লাগলো। আমরা অনেক কিছু শিখলাম আজকে। আশা করি আসার সময় যে খামারগুলো দেখলাম তারা খরার সময় এই সেচ পদ্ধতি ব্যবহার করবে। যাক, খুশি হইলাম তোমরা অনেক কিছু শিখছ। তোমরা খরা মোকাবেলার এই উপায়গুলা সবাইরে বইলা ছড়াইয়া দিও। আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ রহিম ভাই। কি তোমাকে বলেছিলাম না, এখানে এসে তুমি অনেক কিছু শিখতে তিমুল,
জি স্যার, মাছ। বাচ্চারা মনে হয় মজাই পেয়েছে, বিশেষ করে তিমুল। আমার মনে হয় তোমরাও খরা সম্বন্ধে গুরুত্বপূর্ণ অনেক কিছু জেনেছো। আশা করি তোমরা রহিম চাষির উপদেশগুলো মনে রাখবে আর তোমাদের অভিভাবক ও বন্ধুদের জানাবে। আর তাহলেই আমরা সবাই একসাথে খরা মোকাবেলা করতে পারবো। আমি আশা করছি এবার বন্যার পানি কমবে। 3 দিন হয়ে গেল সব কিছু পানির নিচে ডুবে আছে। যাক, ভালো হলো, বন্যার পানি সরে গেছে। ওই দেখো, টিচার আর বাচ্চারা ওইখানে। আমার মনে হয় ওরা বন্যার সব জঞ্জাল পরিষ্কার করছে। ক্লাসরুমে চলে আসো বাচ্চারা, ক্লাস শুরু করি। আমাদের স্কুল পরিষ্কারের কাজে সাহায্য করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। যাক, বন্যা শেষে এখন সবকিছু ভালো দেখাচ্ছে। আচ্ছা স্যার, আমাদের দেশে মাঝে মাঝে বন্যা হয় কেন? আমার মনে হয় আজকে বন্যা সম্পর্কে জানার একদম সঠিক সময়। বাংলাদেশে এখন বর্ষাকাল চলছে। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের দেশে অনেক বর্ষণ বা বৃষ্টিপাত হয়, যা প্রায়ই বন্যার কারণ হয়ে দাঁড়ায়। সমতল ভূমির কারণে আমাদের দেশ বেশ বন্যাপ্রবণ। আমাদের ভূমির উপরিভাগে কোনো ঢাল নেই বললেই চলে। এজন্য বৃষ্টির পানি দ্রুত সমুদ্রের দিকে সরে যেতে পারে না এবং এর ফলে পানি অনেক দিন ধরে আমাদের ভূমিতে আবদ্ধ থাকে। প্রতি বছর আমাদের দেশের প্রায় 1/5 বন্যায় প্লাবিত হয় এবং যে বছর অতিরিক্ত বৃষ্টিপাত হয় সে বছর এর 2/3 বন্যায় ডুবে থাকতে পারে। বন্যা হওয়ার আরেকটি কারণ হচ্ছে বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি আসা। আমাদের দেশ পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল মেঘালয় এর পাদদেশে অবস্থিত। ভারত এবং চীনের বৃষ্টিপাত বাংলাদেশের বৃষ্টির থেকেও বন্যার ক্ষেত্রে অনেক বেশি দায়ী। এই বৃষ্টির পানি আমাদের নদীতে প্রবাহিত হয়। স্যার, তাহলে আমরা কি করব? আমি বন্যার জন্য প্রস্তুত থাকতে চাই, কারণ আমরা এমন এক জায়গায় থাকি যেখানে প্রায় বন্যা হয়। আচ্ছা, বলছি শিলা, বন্যা আসার আগে থেকেই প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাঁচার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। সাধারণত প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে নদীর পানির উচ্চতা সর্বোচ্চ থাকে। এই কারণে প্রতি বছর যে নদীর বন্যা হয় তা আগে থেকেই অনুমান করা যায়, তাই বন্যার আগে প্রস্তুতি নেওয়া সম্ভব। আমাদের অবশ্যই বন্যার সময়ে FFWC বা বন্যা পূর্বাভাস এবং সতর্ক কেন্দ্র থেকে যে খবর এবং বন্যা সতর্কবার্তা দেওয়া হয় তা শোনা উচিত। নদীর বন্যা যদি আগে থেকে জানা যায় তাহলে তো ভালোই স্যার, আমরা প্রস্তুত থাকতে পারবো। এটা ঠিক শিলা, যে কোনো বিপর্যয় যেমন বন্যার সময় আমাদের উচিত সবসময় ইতিবাচক জিনিস খুঁজে বের করা, যার মাধ্যমে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীর সবচেয়ে আর্দ্রতম স্থান ভারতের মেঘালয় পাহাড়ে ভারী বৃষ্টিপাত পর্যবেক্ষণ করার জন্য আবহাওয়া রাডার সিলেটের মৌলভীবাজার এলাকায় স্থাপন করা হয়েছে। যে পানি ওই স্থান থেকে আসে তা সাধারণত বাংলাদেশের দিকে ধেয়ে আসে, যা আকস্মিক বন্যা ঘটায়, যেটা হচ্ছে আরেক ধরনের বন্যা। তাই অতিরিক্ত বৃষ্টিপাতের সময় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা BMD থেকে রেডিও, টিভি এবং বৃষ্টি পূর্বাভাসের যে তথ্য দেওয়া হয় তা খুবই গুরুত্বের সাথে লক্ষ্য রাখা উচিত। আকস্মিক বন্যা এটা কি স্যার? ভালো প্রশ্ন বাদল। আকস্মিক বন্যা হঠাৎ সংঘটিত হয়,
এবং সাধারণত অল্প সময়ের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত বা বজ্রঝড়ের ফলে স্থানীয়ভাবে প্রচণ্ড বন্যার সৃষ্টি হয়। এই বৃষ্টির পানি তীব্র গতির সাথে একটি খাড়া ঢাল বেয়ে নিচে নেমে আসে, যার ফলে পানির স্তর খুব দ্রুত উপরে উঠতে থাকে, যা মানুষ এবং ফসলের জন্য অত্যন্ত বিপজ্জনক। আর বর্তমানকালে ব্যাপক হারে গাছ কাটার কারণে আকস্মিক বন্যা ঘন ঘন হচ্ছে। যখন মানুষ গাছালি কেটে ফেলে তখন মাত্র অল্প কিছুই বাকি থাকে এই বন্যার পানি শোষণ করার জন্য। স্যার, আমরা তো আসলে এগুলো কিছুই করি না। আমার বাবা মা মনে করে আমাদের বাসা খুব নিরাপদ, আর বন্যার সমস্যা নাই বললেই চলে। কিন্তু তুমি তো আমাদের বাসার কাছেই থাকো, ওখানে তো প্রতি বছরই বন্যার সমস্যা হয়। তোমাদের কথা জানি না, কিন্তু আমার মনে হয় আমি নিরাপদ। ওসব কথা ভোলা মনের লোকদের জন্যই দরকার। স্যার, একটু বাথরুমে যাই। বন্যার ভয়াবহতা যে কখন আসবে তা জানার কোনো উপায় নেই, তাই আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে এবং কি করতে হয় তা জানা থাকতে হবে। বন্যা প্রতিরোধ পরিকল্পনা করা থাকলে তোমার পরিবার সবসময় নিরাপদে থাকবে। গত বছর আমাদের এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল। আমাদের সবার আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। হ্যাঁ, যদি স্থান ত্যাগ করার কোনো পরামর্শ আসে, দ্বিধা না করে তা অতি দ্রুত করা উচিত। বন্যাপ্রবণ এলাকার মানুষদের অবশ্য জানা উচিত যে তাদের বাসার কাছাকাছি আশ্রয়কেন্দ্র কোথায় এবং সেখানে যাওয়ার রাস্তা কোনটি। এভাবে যখন বন্যা সতর্ক সংকেত দেওয়া হয় তখন অতি দ্রুত সেখানে পৌঁছানো যাবে। এছাড়া সবসময় কিছু শুকনা খাবার যেমন টিনজাত বা সিল করা খাবার সাথে রাখবে। এই ধরনের দ্রব্য অনেক সহজে সাথে রাখা যায় এবং কাজে লাগানো যায়। আমার বাবা সবসময় খেয়াল রাখে যেন বন্যার সময় আমাদের নিরাপদ আর পরিষ্কার পানি থাকে। বাবাকে দেখেছি উনি সবসময় পানির পাইপ উঁচু জায়গায় রাখেন। হ্যাঁ শিলা, বন্যার সময় সরবরাহের পানি অনেক সময় বন্যার পানির মাধ্যমে দূষিত এবং ময়লা হয়ে যায়, তাই সবসময় খাবার পানি যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখা উচিত। কখনো কখনো অবশ্য দূষিত পানি খাওয়ার কারণে তুমি অসুস্থ হয়েও পড়তে পারো, ডায়রিয়াও হতে পারে এবং যার কারণে পানি শূন্যতা হতে পারে, অথবা শরীর থেকে অনেক পানি বের হয়েও যেতে পারে। এ সময় ওষুধ খাওয়ার পাশাপাশি তোমার স্যালাইনও খেতে হবে। স্যালাইন? ওটা কি স্যার? স্যালাইন হচ্ছে ফোটানো পানিতে মেশানো লবণ এবং চিনির মিশ্রণ। যখন তোমার ডায়রিয়া হবে তখন পানি শূন্যতা থেকে প্রতিরোধের জন্য তুমি অবশ্যই স্যালাইন পান করবে। লবণ আর চিনি দেওয়া পানি? আমি কখনোই খাবো না। আচ্ছা তিমুল, শোনো, বন্যার সময় অনেক মানুষ ডায়রিয়ার কারণে পানি শূন্যতায় ভুগতে পারে, তাই স্যালাইন হচ্ছে পানি শূন্যতা প্রতিরোধের সবচেয়ে দ্রুততম পদ্ধতি। এটা জীবন বাঁচায় এবং এটি তৈরি করা খুব সহজ। বন্যার একটা জিনিস খুব ভালো, বন্যার পানিতে সাঁতার কাটতে খুব মজা। না তিমুল, বন্যার পানি খুব বিপজ্জনক। তুমি অবশ্যই পানি স্রোতে হাঁটবে না। কোনো কিছুর ভাঙা টুকরা এবং বৈদ্যুতিক তার পানিতে ডুবে থাকতে পারে। এছাড়া বন্যার পানিতে অনেক সময় সাপও ঘোরাফেরা করে। আও, পেট খুব ব্যথা করছে। আও। আমার মনে হয় অপরিষ্কার পানির কারণে তিমুলের তীব্র ডায়রিয়া হয়েছে। সম্ভবত বন্যার পানি তার পরিবারের খাওয়ার পানিকে দূষিত করেছে। আমি এক কাজ করতে পারি স্যার, আমি ওর জন্য স্যালাইন তৈরি করে দিতে পারি। তিমুল, তোমার কি একটু ভালো লাগছে এখন? হ্যাঁ বাদল, তোমাকে সাহায্য করতে পেরে ভালোই লাগলো তিমুল। আশা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ শিলা, তোমাকে ধন্যবাদ স্যালাইন পানি দেওয়ার জন্য। এটা আমাকে অনেক সাহায্য করেছে। আমার আসলে স্যারের কথা শোনা উচিত ছিল। আমি আমার বাবা মাকে স্যালাইন পানির কথা বলবো। শোনো, আজকে আমরা অনেক কিছু শিখলাম। এদের মধ্যে স্যালাইন ব্যবহার করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করি সামনের বর্ষাকালের মাসগুলোতে তোমরা সব কিছু মনে রাখবে এবং আজকে যা শিখেছি সেগুলো করবে। নিরাপদে থাকার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। আর বন্যার সময় সব সময় চোখ কান খোলা রাখবে। ধন্যবাদ স্যার। আমি আমার বাবা মাকে বলবো এই বর্ষাকালে ভালোভাবে প্রস্তুত থাকতে। আমি নিশ্চিত তোমরা টিচার আর তার ক্লাস থেকে অনেক কিছু শিখেছো। আমরা যা শিখলাম তা কিন্তু মনে রাখতে হবে। যাই। ওহো, কি প্রচণ্ড বাতাস আজকে! তোমরা জানো আমরা এখন কোথায়? আমরা এখন বাংলাদেশের একটা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের কাছাকাছি। যখন জোর ঝড় আসে তখন মানুষজন নিরাপত্তার জন্য এখানে আসে। ওহো, প্রচণ্ড জোরে বাতাস বইছে। চলো নিরাপদ আশ্রয়ে যাই।
বাদল, তোমরাও এখানে? বাহ, তোমাদের দুজনকে পেয়ে ভালোই হলো। তোমাদের পরিবারও কি আজকে সকালে এখানে আশ্রয় নিয়েছে? আরে শিলা, হ্যাঁ, যখন আমার বাবা মা বিপদ সংকেত শুনলো তখনই আমরা কিছু খাবার, প্রাথমিক চিকিৎসার জিনিস আর কাপড় নিয়ে এখানে চলে আসলাম। আমি বুঝি না আমরা কেন এরকম একটা জায়গায় আসলাম। চলো ওখানে যাই, খেলি। জায়গাটা খুব বেশি ঘিঞ্জি। শুভ অপরাহ্ন। এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জেইড ঘন্টায় 220 কিলোমিটারের বেশি বেগে আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে। অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়টিতে বজ্রপাত সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সবাইকে সরকারি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রবল জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে। উপকূলের নিম্নাঞ্চল এবং নদ নদীর তীরবর্তী স্থানে বসবাসকারীদেরকে ঝড় না থামার পূর্ব পর্যন্ত তাদের বাসস্থানে, কোনো নিরাপদ স্থানে অথবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করি সবাই এই ভয়াবহ পরিস্থিতির বিষয়টি ভালোভাবে জেনে এবং সতর্ক থেকে নিরাপদে থাকবেন। এখন পর্যন্ত সবাই নিরাপদে সুস্থ থেকে পরবর্তী ঘোষণার অপেক্ষা করুন। ধন্যবাদ। ও, এই ভয়ঙ্কর সাইক্লোনটা তো খুবই শক্তিশালী, আমাদের সাবধান থাকা উচিত। ধুর, আমি বুঝি না সাইক্লোনে এত চিন্তার কি হলো, কি এমন বিষয়। আমি এখানে এসেছি কারণ আমাদের এলাকা থেকে সবাই এখানে চলে আসছে, তাই। তিমুল, তুমি যদি ক্লাসে ঘূর্ণিঝড় সম্বন্ধে স্যারের লেকচার শুনতে তাহলে বুঝতে ঘূর্ণিঝড় কি ভয়াবহ হতে পারে। হ্যাঁ, তাই? কখন? আমার তো মনে পড়ে না স্যার কোনো সাইক্লোনে কিছু বলেছিল। হ্যাঁ বলেছিল, তুমি শুনছিলে না। মনে হয় ক্লাসে তুমি ঘুমিয়ে পড়েছিলে, মনে আছে বাদল? ও ভালোই ঘুম দিয়েছিল। আমার ক্লাসটা খুব ভালো মতোই মনে আছে। ঘূর্ণিঝড় হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের একটি, যা সৃষ্টি সমুদ্র থেকে এবং তা প্রায় আমাদের দেশে আঘাত হানে। বঙ্গোপসাগর থেকে প্রতি বছর প্রায় 5টি ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়, যার মধ্যে কয়েকটি আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে। মূলত 2টি ঋতুতে ঘূর্ণিঝড় বেশি হয়, যার একটি এপ্রিল থেকে মে এবং আরেকটি অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঘূর্ণায়মান মেঘের নিচে ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস হয় এবং সাথে থাকে উত্তাল সমুদ্রের ঢেউ। এটা তো দেখতে বিশাল স্যার। হ্যাঁ, এটা দেখতে বিশাল আর ভয়ঙ্কর। হ্যাঁ, ঘূর্ণিঝড় সত্যিই ভয়ের, কারণ এগুলো বিশাল, প্রায় 1000 কিলোমিটার প্রশস্ত এবং অনেক বিধ্বংসী। আর তোমরা জানো ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী তা বর্ণনা করার কিছু শ্রেণীবিভাগ আছে। ঘূর্ণিঝড় যে বাতাস বহন করে তা খুব শক্তিশালী হয়। একটি ঘূর্ণিঝড়ের গতি যদি ঘন্টায় 54 থেকে 72 কিলোমিটার হয়, তাহলে এ সময় হাঁটা খুব কষ্টকর। কোনো কিছু ধরে না থাকলে যে কেউ এ সময় আছড়ে পড়ে যেতে পারে। এছাড়াও গাছের ছোট ছোট ডালপালা ভেঙে পড়তে পারে। আর যদি ঘূর্ণিঝড়ের গতি ঘন্টায় 72 থেকে 90 কিলোমিটার হয়, তবে এ সময় দাঁড়িয়ে থাকাও কষ্টকর এবং স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। যখন ঘূর্ণিঝড়ের গতি ঘন্টায় 90 কিলোমিটারের উপরে থাকে, তখন গাছপালা উপড়ে যায় এবং স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এগুলো বাদেও ঘূর্ণিঝড় ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের মতো বিপদও নিয়ে আসে। জলোচ্ছ্বাস? সেটা কি স্যার? আসলে জলোচ্ছ্বাস তীব্র বাতাস অথবা ভারী বৃষ্টির চেয়ে আরও বেশি বিপজ্জনক, কারণ এটি অনেক মানুষকে ডুবিয়ে নিয়ে যায়। যেমনটি হয়েছিল 1970 সালে, প্রায় 3 লক্ষ মানুষ জলোচ্ছ্বাসের কারণে মারা গিয়েছিল। সঠিক তথ্য না থাকায় মানুষেরা ডুবে গিয়েছিল এই উত্তাল সামুদ্রিক ঢেউয়ের তোড়ে, যা মূলত প্রচণ্ড বাতাস থেকে সৃষ্টি হয়েছিল। সুতরাং আবহাওয়া পূর্বাভাসের খবর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করি তোমরা স্যার যেগুলো বলেছিল ওগুলো তো সব ভুলে গেছি, কারণ সারা বছর ধরে তো আর সাইক্লোন হয় না। হ্যাঁ তিমুল, স্যার আমাদের বলেছিল না, আমাদের দেশে সাধারণত এপ্রিল আর মে মাসে ঘূর্ণিঝড় আঘাত করে, তারপর অক্টোবর আর নভেম্বরে। তাই আমাদের এই সময়গুলোতে সাবধান থাকতে হবে। আমার বাবা মা তো সবসময় তৈরি, ঠিক স্যার যেভাবে বলেছিল সেভাবে। আমার মা আমাকে প্রাথমিক চিকিৎসার জিনিস, ওষুধ, টর্চ লাইট আর খাবার ব্যাগে ভরে দিয়েছে। এই নাও, তোমরাও খাও। ধন্যবাদ বাদল, আমরাও কিছু কাঁথা আর জরুরি জিনিসপত্র নিয়ে এসেছি। তোমার খবর কি তিমুল, তুমি কি এনেছো? আমার খেলনা গাড়িটা আছে, আর ও দেখো ঝড় শেষ, চলো বাইরে খেলি। তিমুল থামো, হয়তোবা ঝড় এখনো শেষ হয়নি, এটা তো ঘূর্ণিঝড়ের চোখও হতে পারে। চোখ? ঘূর্ণিঝড়ে আবার চোখ আছে নাকি? ওটা তো কোনো দৈত্য না। ও
স্যার তো ঘূর্ণিঝড়ের চোখ সম্বন্ধে বলেছে। হ্যাঁ, টিচার তো চোখ সম্বন্ধে বলেছিল। উপরে উপগ্রহের নেয়া ছবি থেকে বাংলাদেশ আবহাওয়া বিভাগ বিভিন্ন তথ্য পায়। এটি একটি ঘূর্ণিঝড়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ঘূর্ণায়মান মেঘ, যার মাঝের অংশে অনেক সময় একটি গর্ত থাকে যেখানটায় মেঘ নেই। মাঝের এই গর্তটাকে চোখ বলা হয়, যেখানে বাতাস এবং মেঘ কম থাকে। এর ফলে যখন এই চোখ কোনো এলাকা দিয়ে যায় তখন হঠাৎ সব শান্ত হয়ে যায় এবং অনেক সময় রোদও ওঠে। যাই হোক, এই সময় মানুষের উচিত তাদের আবাসস্থল থেকে বাইরে বের না হওয়া, কারণ তখন বের হওয়াটা নিরাপদ না। ঘূর্ণিঝড়ের চোখ কোনো এলাকা পার হওয়ার পরে হঠাৎ করে ঝড়ো আবহাওয়া আবার ফেরত আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঝড় প্রথম দিকে ধীরে ধীরে আবির্ভূত হয়, কিন্তু ঝড়ের চোখ পার হবার সাথে সাথেই হঠাৎ করে আবার প্রবল বাতাস এবং ভারী বৃষ্টি আমাদেরকে আঘাত হানে। এই কারণে আমাদের উচিত খুব সতর্ক থাকা, যে পর্যন্ত না। দেখো, আবহাওয়া আবার খারাপ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ঘূর্ণিঝড়টার চোখ পার হয়ে গেছে, এখন ঝড়ের অন্য দিকটা আঘাত করছে। হ্যাঁ, আমরা অপেক্ষা করি, আশা করি ঝড়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যাক, তাও ভালো আমি বাইরে যাইনি। দেখছো ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কি প্রচণ্ড ভয়ঙ্কর। তবে খুশির খবর এই যে বাচ্চারা নিরাপদে আছে। দুর্যোগের সময় খবর জানা থাকা খুবই জরুরি। আশা করি তোমরা আজকে অনেক কিছু শিখেছো। মনে রেখো, সব সময় নিরাপদ থাকতে হবে। আজকে তাহলে যাই, ঠিক আছে? কি খবর সবার? শহরের প্রত্যেকটা দিন কেমন ব্যস্ত দেখেছো? কি দ্রুত আর কষ্টের এই শহরের জীবন। চারদিকে শুধু উঁচু দালান কোঠা, আর মানুষজন যেন কাজের জন্য কেবল ছুটছে। কিন্তু তোমরা কি জানো একটা শহর সবচেয়ে ভয়ঙ্কর কোন দুর্যোগের মুখোমুখি হতে পারে? ভূমিকম্প। আর আজকে আমি শুনলাম টিচার ক্লাসকে নিয়ে কিভাবে ভূমিকম্পে নিরাপদ থাকা যায় সে বিষয়ে জানতে শিক্ষা সফরে যাবে। ওই তো সময় হয়ে গেছে, চলো চলো। তোমরা হয়তো ভাবছো আমরা ক্লাসের সময় বাইরে কি করছি। এর কারণ হলো আমরা আজকে শিক্ষা সফরে যাব। আজকে আমরা ভূমিকম্প সম্বন্ধে জানবো। আমাদের দেশে মাঝে মাঝে ভূমিকম্প হয়, তাই আমাদের ভূমিকম্প সম্বন্ধে আর কিভাবে ভূমিকম্পের সময় নিরাপদ থাকা যায় তা জানা দরকার। আমরা বিশেষ একটা জায়গায় যাব এই ভূমিকম্প সম্বন্ধে জানার জন্য। সবাই তৈরি তো? কি মনে হয়, কি সেই বিশেষ জায়গা যেখানে বাচ্চারা ভূমিকম্প সম্পর্কে জানবে? আমার মনে হয় তোমরা সবাই ভাবছো যে এটা তো বিশেষ তেমন কোনো জায়গা না। কিন্তু তোমরা জেনে অবাক হবে যে এই জায়গাতেই দৈনন্দিন জিনিস এমনভাবে সাজানো যা আমাদেরকে ভূমিকম্পের সময় নিরাপদ রাখতে সাহায্য করবে। কিন্তু তার আগে আমি ভূমিকম্প সম্বন্ধে তোমাদের সাথে কথা বলবো, কারণ তোমাদের অনেকেই কখনো ভূমিকম্প দেখোনি। ভূমি বা মাটির কেঁপে ওঠাকে ভূমিকম্প বলে। এই যে তোমরা মনিটরে দেখতে পাচ্ছ, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ 3টি বিভাগে বিভক্ত। ঝুঁকিপূর্ণ বলতে বোঝায় যে এসব জায়গায় মৃদু বা প্রবল ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই যে এখানে দেখো যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকের রং সবুজ করা, তার মানে এটা অঞ্চল 3 বা কম ঝুঁকিপূর্ণ এলাকা, কারণ এটা হালকা ভূমিকম্প প্রবণ। এছাড়া বাংলাদেশের মাঝখান দিয়ে যেখানে ঢাকা অবস্থিত তা হলুদ, কারণ এটি মাঝারি ঝুঁকিপূর্ণ বা অঞ্চল 2। আর বাংলাদেশের উত্তর পূর্ব দিক যা কিনা অঞ্চল 1, এর রং লাল, এটা অধিক ভূমিকম্প প্রবণ এলাকা।
বেশিরভাগ ভূমিকম্পই এই এলাকায় ঘটে, কারণ এটা দুটি সক্রিয় ফল্টের কাছে অবস্থিত, যা কিনা ডাউকি ফল্ট আর মায়ানমার ফল্ট। স্যার, ফল্ট কি? আর ভূমিকম্প ফল্টের কাছেই বা হয় কেন? আচ্ছা, ফল্ট ভালোভাবে বোঝার জন্য প্রথমে পৃথিবীর টেকটনিক প্লেট সম্বন্ধে জানা দরকার। পৃথিবীর বাইরের আবরণ বা ভূপৃষ্ঠ প্লেটের সংমিশ্রণে তৈরি, যা কিছুটা ডিমের খোসার মতো। এটা অনেকটা বিশাল মাটির টুকরা, যা একে অপরের সাথে লাগানো। তো শিলার প্রশ্নের উত্তর হলো, ফল্ট হচ্ছে এমন এক জায়গা যেখানে এই প্লেটগুলি একত্রিত হয়েছে। এই ফল্টগুলোর কাছ দিয়ে বিভিন্ন রকমের চাপের সৃষ্টি হয়, কারণ এই প্লেটগুলি অনবরত নড়াচড়া করে। এই প্লেটগুলি একে অপরকে বছরে 10 সেন্টিমিটার পর্যন্ত নাড়াতে পারে। কখনো কখনো এই ফল্ট অভ্যন্তরীণ চাপের কারণে একে অপরের থেকে পিছলে যায়, ঠিক আমার হাতের মতো। এখানে যখন আমি এভাবে চাপ দিই আর হঠাৎ পিছলে হাত সরে যায়, তখন হাতটি প্রচণ্ডভাবে নড়ে ওঠে। ঠিক এইভাবে যখন প্লেটগুলো পিছলে যায়, তখন তার প্রচণ্ড শক্তিতে আমাদের ভূপৃষ্ঠকে নাড়িয়ে বা কাঁপিয়ে দেয়। ভূপৃষ্ঠের এই নাড়াচাড়া বা কম্পনকে আমরা ভূমিকম্প বলি। ভূমিকম্পের এই ভূপৃষ্ঠের নাড়াচাড়া কিন্তু বাড়িঘর, রাস্তাঘাট এসব ভেঙে দেবার মতো শক্তিশালী হতে পারে। আসলে ভূমিকম্প কতটা শক্তিশালী তা মাপার জন্য একটা স্কেল আছে। এই যে যন্ত্রটা দেখছো, এই যন্ত্রকে বলা হয় সিসমোগ্রাফ, যা ভূমিকম্পের কম্পন পরিমাপ করে। আমাদের দেশে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব যন্ত্র দিয়ে দেশের ভিতরের ও চারদিকের ভূমিকম্প পর্যবেক্ষণ করে। তারপর রিক্টার স্কেল ব্যবহার করে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা হয়। যদি ভূমিকম্পের মাত্রা 3-এর চেয়ে কম হয়, তখন তাকে অতি মৃদু ভূমিকম্প বলে। 3-এর উপরে হলে একে মৃদু, 4 হলে হালকা, 5 মাঝারি, 6 শক্তিশালী, 7কে তীব্র এবং 8-এর অধিককে প্রলয়ঙ্করী বলা হয়। আমাদের দেশে আগে বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়েছে। গত 150 বছরে বাংলাদেশে 60টি তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বড় ভূমিকম্প হলে তখন আমাদের কি হবে? আমরা কোথায় পালাবো? দুঃখের বিষয়, কখন যে পরবর্তী ভূমিকম্প হবে তা আমরা কখনোই বলতে পারি না। কিন্তু ভূমিকম্প যদি হয়, তাহলে প্রথমে যা করবে তা হলো নিজেকে শান্ত রাখবে, কারণ মাথা ঠান্ডা থাকলে তুমি নিজেকে যথাযথভাবে বাঁচাতে পারবে। দ্বিতীয়ত, তোমার মাথা হাত দিয়ে ঢেকে ফেলবে। তৃতীয়ত, মজবুত কিছু যেমন কোনো টেবিলের তলায় আশ্রয় নিবে। সবশেষে মনে রাখবে, কখনোই ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করবে না, আর তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরও হবে না, কারণ অতীতে বহু মানুষ তাড়াহুড়া করে বের হতে গিয়ে আহত হয়েছে। এই রুমটা দেখতে একদম সাধারণ রুমের মতো লাগে। আমরা এই রুমে এসেছি কেন? চারিদিকে তাকিয়ে দেখো, তাহলে বুঝবে আমরা কেন এখানে এসেছি। শোনো, এটা একটা ভূমিকম্প নিরোধক রুম। এই রুমে দেখবে যে কিভাবে জিনিসপত্র বা আসবাবপত্র সাজানো থাকলে ভূমিকম্পের সময় নিরাপদ থাকা যায়। দেখো তো তোমরা চারিদিকে দেখে বুঝতে পারো কিনা। শেলফটা দেখছি বল্টু দিয়ে দেয়ালের সাথে লাগানো। একদম ঠিক। শেলফ ও অন্যান্য ভারী ফার্নিচারও দেয়ালের সাথে লাগানো থাকে, যাতে ভূমিকম্পের সময় এগুলো আমাদের উপরে না পড়তে পারে। ও, এজন্যই এটা এভাবে লাগানো। আর কি কি দেখতে পাচ্ছ এই রুমে? ভেঙে যাবার মতো জিনিসগুলো দেখছি শেলফের নিচের দিকে রাখা, আর ক্যাবিনেটে ছিটকিনি দেওয়া। একদম ঠিক ধরেছ শিলা। ভঙ্গুর সব জিনিস আমাদের ঠিক এভাবেই রাখা উচিত। এছাড়া ঝুলন্ত যেসব বাতি আছে সেগুলোকে আমাদের উচিত আটকে রাখা, কারণ ভূমিকম্পের সময় তা পড়ে যেতে পারে। তিমুল, বলো তো, ভারী কোনো ছবির ফ্রেম বিছানা থেকে দূরে রাখা উচিত কেন? কারণ আমাদের শুয়ে শুয়ে ছবি দেখা দরকার হয়, তাই না? তাই খাটের থেকে দূরে রাখতে হয়। তিমুল, অন্তত একবার একটু মনোযোগ দাও। আমাদের ভারী কোনো জিনিস বিছানা থেকে দূরে রাখা উচিত, কারণ মাঝে মাঝে আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও ভূমিকম্প হতে পারে। তখন ভারী জিনিসগুলো আমাদের উপরেও পড়তে পারে। এছাড়াও আমাদের বাসা থেকে সঠিকভাবে বের হওয়ার জন্য আমাদের বাসার বা বিল্ডিংয়ের বের হওয়ার পথগুলি জানা থাকা দরকার। সাবধান, বের হওয়ার সময় উপরে খেয়াল রাখবে, কারণ বিভিন্ন জিনিস যেমন ভাঙা জানালা বা এসি উপর থেকে পড়তে পারে। ঠিক আছে? আচ্ছা স্যার। এই যে দেখো, এই কাগজটাতে এখান থেকে বের হওয়ার পথগুলো সুন্দরভাবে দেখানো আছে। তোমাদের বাসা তো এভাবে বের হবার নকশা তৈরি করে রাখা উচিত, কারণ এতে তোমরা শান্তভাবে বের হতে পারবে, কোনো ঘাবড়ে যাওয়ার বিষয়ও থাকবে না। এছাড়াও তোমাদের জরুরি ফোন নাম্বারগুলিও এভাবে টাঙিয়ে রাখা উচিত,
এর ফলে ভূমিকম্প হলে কোথায় যাবে এবং কাকে ডাকবে সেটা তোমার জানা থাকবে। সবশেষে তোমরা অতি প্রয়োজনীয় জিনিস যেমন ওষুধপত্র, পানি, শুকনা খাবার, টর্চ লাইট, মোমবাতি আর ম্যাচ এগুলো সব একটা বাক্সে বা ব্যাগে করে হাতের কাছে রাখবে। সবসময় এই কথাগুলো মনে রাখবে আর সাবধান থাকবে, কারণ আমরা কেউই জানি না কখন ভূমিকম্প হতে পারে। আমার মনে হয় আমি ওই অঞ্চল 3-এর উপকূলের কুঁড়ে ঘরে গিয়ে থাকবো, বিল্ডিংয়ে থাকবো না। সেটাই তো অনেক নিরাপদ। কথাটা ঠিক না বাদল, উপকূলে গিয়ে কুঁড়ে ঘরে থাকার অন্যরকম বিপদ আছে। তুমি উপকূলে চলে গেলেও সেখানে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে আক্রান্ত হতে পারো। সুনামি কি? সুনামি হলো বিশাল সমুদ্রের ঢেউ, যা সমুদ্রের তলার পৃষ্ঠে ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়। এই ঢেউগুলো সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বেশি বড় আর ধ্বংসাত্মক। এরকম ভূমিকম্প যখন ঘটে তখন এত বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় যা কিনা একটা ছোট শহরকেও ভাসিয়ে নিতে পারে। এটা কিভাবে হয় স্যার? এই যে ছবিটা দেখো, দেখো কিভাবে পানির নিচে ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হয়। দেখছো তো কিভাবে সমুদ্রের তলার প্লেটের নড়াচড়ার ফলে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউ সমুদ্রের সাধারণ ঢেউ থেকে পুরো অন্যরকম, কারণ এটা অনেকটা পানির তৈরি একটা দেয়ালের মতন। আর এর উচ্চতা তীরে এসে অনেক বেড়ে যায়, কারণ সেখানে সমুদ্রের গভীরতা অনেক কম। সুনামির সময় তাহলে আমরা কি করে নিরাপদ থাকবো? সাধারণত ভূমিকম্প হওয়ার পর সুনামির ঢেউয়ে তীরে পৌঁছাতে সামান্য কিছুটা সময় লাগে। তখন সুনামির সংকেত দেওয়া হয়। যখন সুনামির সংকেত শুনবে সঙ্গে সঙ্গে উঁচু কোথাও চলে যাবে, আর তখন জরুরি সংবাদের দিকে খুব খেয়াল রাখবে। যাই হোক, যদি কখনো ভূমিকম্প হয় আশা করি এই কথাগুলো তোমাদের মনে থাকবে। ঠিক আছে তাহলে? তিমুল, খুব খারাপ লাগছে তোমার এরকম একটা ঘটনা ঘটে গেল। যাক, আশা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। স্কুলে দেখা হবে, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে, আমি ভূমিকম্পর জিনিসগুলো খেয়াল করে শুনিনি। যদি খেয়াল করে শুনতাম তাহলে এগুলো কিছুই হতো না আমার। আর আমিও বাবা মাকে বলতে পারতাম কিভাবে বাসাটাকে নিরাপদ করা যায়। তিমুল, এরকম তো হয়। ভবিষ্যতে তুমি ভালো করার চেষ্টা করবে। খুব শীঘ্রই তোমার সাথে স্কুলে দেখা হবে। তোমরা তো আজকে অনেক কিছু শিখলে। মনে রাখবে, ভূমিকম্প হলে প্রথমত শান্ত থাকবে, দ্বিতীয়ত হাত দিয়ে আমাদের মাথা ঢেকে ফেলতে হবে, তৃতীয়ত আমাদের শক্ত আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। ঠিক আছে, এখন যাই। ভালোভাবে শিখো সবাই। দৃশ্যটা খুবই দুশ্চিন্তাকর। আমি ভাবছি এই ছবিগুলো দিয়ে টিচার কি করতে পারে। সম্ভবত এগুলো নিয়ে টিচার ক্লাসে কথা বলবে। ধ্যাত, কি বিশ্রী আবহাওয়া, প্রচণ্ড রকম গরম।
ইস, আমি যদি সমুদ্রের ধারে, হ্যাঁ সমুদ্রের ধার, আমি ওইখানে যাব। তিমুল, আমি গতকাল সমুদ্র সৈকতে গিয়েছিলাম আর সেখানে কিছু ছবিও তুলেছি। কিছু ছবি খুব সুন্দর, কিন্তু কিছু ব্যাপার দেখে আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি। বাচ্চারা, এই কয়েকটা ছবির দিকে একটু লক্ষ্য করো। স্যার, ওই গাছগুলোর কি হয়েছে? আর গাছগুলোকে দেখে কেন মনে হচ্ছে ওগুলো মারা যাবে? হয়তোবা কোনো ঢেউগুলোকে খেয়ে ফেলেছে। হ্যাঁ তিমুল, একদিক থেকে তুমি ঠিকই বলেছ। ওই গাছগুলো সমুদ্রের পানি বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সমুদ্রের পানি বাড়ার জন্য বিশ্ব উষ্ণতা নামে একটি ঘটনা দায়ী। বিশ্ব উষ্ণতা মানে কি? পৃথিবী গরম হওয়া? হ্যাঁ তিমুল, আসলে এইবারও তুমি ঠিক বলেছ। বিশ্ব উষ্ণতা হলো পৃথিবীর তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, যা আমাদের জলবায়ুর উপর প্রভাব ফেলে। বিশ্ব উষ্ণতা, জলবায়ু পরিবর্তন, এগুলো শুনে তো খুব ভয়াবহ মনে হচ্ছে। ঠিকই বলেছ, বিশ্ব উষ্ণতা আমাদের জীবন আর পরিবেশের উপর অনেক বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। কিন্তু স্যার, বিশ্ব উষ্ণতা কি করে হয়? বিশ্ব উষ্ণতা সম্পর্কে আলোচনা করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে পৃথিবীর স্বাভাবিক অবস্থা কেমন। পৃথিবী এর বেশিরভাগ শক্তি পায় সূর্য থেকে বিকিরণ পদ্ধতির মাধ্যমে। সূর্য থেকে আসে সৌরশক্তি বায়ুমণ্ডল বা পৃথিবীর চারপাশে বায়ুকে ভেদ করে আসে। পৃথিবীর উপরিভাগ সৌরশক্তি শোষণ করে এবং বিকিরিত তাপ হিসাবে আবার বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, যার কিছুটা মহাশূন্যেও চলে যায়। আর বিকিরিত তাপের কিছুটা পরিবেশে থাকা গ্রিনহাউস গ্যাস শোষণ করে এবং আবার ভূপৃষ্ঠে ফেরত আসে। এটি পৃথিবীকে উত্তপ্ত করে তোলে এবং একেই বলা হয় গ্রিনহাউস প্রতিক্রিয়া। গ্রিনহাউস গ্যাস? কি উদ্ভট নাম! এগুলো কি আসলে? পৃথিবীর বায়ুমণ্ডলে সাধারণত কিছু গ্রিনহাউস গ্যাস থাকে। যে তিনটি গ্যাস প্রধানত গ্রিনহাউস প্রতিক্রিয়ায় ভূমিকা রাখে তা হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন আর বাষ্প। এই গ্রিনহাউস গ্যাস তাপ ধরে রেখে পৃথিবীকে উত্তপ্ত করে রাখে। বায়ুমণ্ডলের স্বাভাবিক মাত্রার গ্রিনহাউস গ্যাস বিশ্বের তাপমাত্রাকে প্রাণীজগতের জন্য সহনীয় পর্যায়ে রাখে। খুব সহজে বলতে গেলে স্বাভাবিক মাত্রার গ্রিনহাউস প্রতিক্রিয়া পৃথিবীর তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। কিন্তু 200 বছর আগে থেকে মানুষের কর্মকাণ্ডের কারণে গ্রিনহাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড, দ্রুত বাড়া শুরু করে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের শক্তির চাহিদাও বাড়তে থাকে। এছাড়াও আমরা জীবনকে আরামদায়ক করতে বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন গাড়ি, এয়ার কন্ডিশনার বা ডিসপোজেবল জিনিসপত্র। এসবের খারাপ দিক হলো অতিরিক্ত দূষণ। দূষণ পৃথিবীর বায়ুমণ্ডলে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে। এটা তাপ আদান প্রদানের ভারসাম্যকে নষ্ট করে আর তাপমাত্রা বাড়িয়ে তোলে। এই অবস্থাটাকে বলা হয় বিশ্ব উষ্ণতা। বিশ্ব উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন ঘটছে। তোমরা তো বুঝছোই, এর অর্থই হলো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। স্যার, ছবির ওই আজবভাবে উপড়ানো গাছগুলা একটা পরিবেশগত সমস্যা, তাই না? হ্যাঁ বাদল, এটাও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা, যা তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ঘটে। বিগত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 0.7 থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গলে যাচ্ছে, বিশেষ করে মেরু অঞ্চলের বরফ। এই বরফ গলা পানি সমুদ্রে গিয়ে মিশে যায়। বরফ গলা এই পানির পরিমাণ কিন্তু একেবারে কম না। এভাবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি সমুদ্রের পানির পরিমাণ অনেক বাড়িয়ে দেয় এবং এতে করে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যায়। বিগত 100 বছরে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের পানির উচ্চতা গড়ে 20 সেন্টিমিটার বেড়েছে। আমি বুঝি না, মাত্র 0.7 ডিগ্রি তাপমাত্রা বাড়া আর 20 সেন্টিমিটার সমুদ্রের উচ্চতা বাড়ায় আমরা তো চিন্তিত কেন? এটা তো সামান্য। না তিমুল, যদিও এই তাপমাত্রা বেড়ে যাওয়াটা মানুষের কাছে অতি নগণ্য, কিন্তু অন্যান্য জীবজন্তু ও শস্যের উপর এর প্রভাব ব্যাপক। এবং যদিও এই তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি সামান্য বিষয় বলে মনে হচ্ছে, কিন্তু এখান থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে সমুদ্র স্তরের উচ্চতায় সামান্য বৃদ্ধি অগভীর সমুদ্র উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে পানির স্তরের উচ্চতা বৃদ্ধি করতে পারে। আর তুমি জানো যে বাংলাদেশের ভূপৃষ্ঠ হচ্ছে সমতল ভূমি, তাই পানির বৃদ্ধি উপকূলীয় সমতল ভূমিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এটা উপকূলে বসবাসকারী মানুষ, জীবজন্তু ও গাছপালার জীবন ধ্বংস করছে। আমার গাছ ভাল লাগে না, আমার গরম সমুদ্রই ভাল লাগে। গরম সমুদ্রে সাঁতার কাটতে খুব মজা। না তিমুল, সমুদ্রের জন্য তাপমাত্রা বৃদ্ধি আরও বিপদ ডেকে আনে। সমুদ্র সাধারণত জলবায়ুতে বিশাল প্রভাব রাখে।
কিন্তু বিশ্ব উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্রের উত্তাপও অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আর এটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় তৈরিতেও ভূমিকা রাখে। শুধু তাই না, আমরা ইতোমধ্যে প্রতিনিয়ত অস্বাভাবিক আবহাওয়ার মুখোমুখি হচ্ছি, যেমন দীর্ঘ অনাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত এবং অতিমাত্রায় শৈত্যপ্রবাহ ও উষ্ণতা। ওহো, কি চিন্তার বিষয়। বিশ্ব উষ্ণতার জন্য এত ধরনের দুর্যোগ হয়, আমরা তাহলে কি করব? ভালো খবর হচ্ছে যে আমরা কিন্তু বিশ্ব উষ্ণতার ব্যাপারে একটা কিছু করতে পারি, কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, কারণ পৃথিবী ইতোমধ্যেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। মানুষের দায়িত্বহীনতার কারণে বিশ্ব উষ্ণ হয়ে যাচ্ছে এবং তা দিনকে দিন খুব দ্রুত বেড়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণতা কমানোর জন্য সবচেয়ে বড় প্রচেষ্টা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের উৎপত্তির কারণগুলো সম্পর্কে জানা এবং তা কমানোর জন্য পদক্ষেপ নেওয়া। সবার প্রথমে আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে জ্বালানি ব্যবহার কমানো ও বর্জ্য পোড়ানো বন্ধ করা, যা কিনা পরিবেশে গ্রিনহাউস গ্যাস তৈরি করে। দ্বিতীয়ত, আমরা আরও বেশি বেশি গাছপালা লাগাতে পারি। গাছপালা কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, যা কিনা গ্রিনহাউস গ্যাসের অন্যতম উপাদান। এছাড়া আমাদের বাবা মা এবং পরিচিতজনকে এই বলে সচেতন করতে পারি যে জ্বালানির জন্য গাছ কাটা খুব খারাপ। যে গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নেয় তা কোনো ধরনের প্রতিস্থাপনের পরিকল্পনা ছাড়া কেটে ফেলার মাধ্যমে আমরা পৃথিবীকে আরও বেশি উষ্ণ করে তুলছি। তৃতীয়ত, আমরা আমাদের বাবা মাকে প্লাস্টিক ব্যবহার না করে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহারে উৎসাহিত করতে পারি। যদিও এগুলো খুবই সামান্য ব্যাপার, তবুও আমি নিশ্চিত যে আমরা যদি কাজগুলো একসাথে করি তাহলে পরিবর্তন আনতে পারবো এবং বিশ্বের উষ্ণতা রোধে পৃথিবীকে সাহায্য করতে পারবো। আমরা এখনই গাছ লাগানো শুরু করি না কেন? চলো যাই, গাছ লাগাই। শাবাশ তিমুর, আমি খুব খুশি যে তুমি পরিবেশ উন্নয়নে কাজ করতে চাচ্ছ। অনেক দিন পরে এই ছোট গাছটি অনেক বড় বৃক্ষে পরিণত হবে। বিশ্ব উষ্ণতার ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করার জন্য এটি তার কাজ খুব ভালোভাবেই করবে। আর তোমরা কি জানো বেড়ে ওঠার ভালো দিক কোনটা? তোমরা যখন এই গাছটির মতনও বড় হতে থাকবে তখন তোমরা পরিবেশ রক্ষায় তোমাদের দায়িত্ব বেশ ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের মাঝে কেউ বিজ্ঞানী হবে, বাকিরা প্রযুক্তিতে খুব ভালো হবে, আবার কেউ কেউ সরকারের সাথে কাজ করবে। তোমরা যে যাই হও না কেন, আমি খুব নিশ্চিত যে এই পৃথিবীকে আরো সুন্দর আবাসস্থল করার জন্য তোমরা সবাই ভূমিকা রাখবে। আমি জানি আমি কি হব। আমি একজন ভালো টিচার হব। আমি ছাত্রদের শিখাবো কিভাবে পৃথিবীর যত্ন নিতে হয়, ঠিক আমাদের স্যারের মতো। সত্যিই চমৎকার তিমুর। মনে রেখো বাচ্চারা, আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরাই পারি একটা সুন্দর বিশ্ব করতে, ঠিক কি না? হ্যাঁ, আমরাই পারি আরো সুন্দর বিশ্ব করতে। ক্লাসের ছাত্রদের জন্য কি চমৎকার একটা দিন ছিল এটি। ওরা বিশ্বের উষ্ণতা আর জলবায়ুর পরিবর্তন নিয়ে কত কিছু শিখেছে। তোমাদের কি খবর? তোমরাও কি চাও জলবায়ুর পরিবর্তন ঠেকাতে ভূমিকা রাখতে? চলো তাহলে এখনই শুরু করি। সবাই মিলে একসাথে কাজ করলে বিশ্বে তৈরি হবে এক মহাশক্তি।